আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিজনেসের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থসমূল্য প্রশ্ন থেকে ঢাকা বোর্ড 2022 সালে কোয়েশ্চেনটির সলিউশন করবো ইনশাআল্লাহ। তবে বরাবরের মতো আমরা উদ্দীপক পড়বো না, জাস্ট আগে কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করব। সো আমরা ফার্স্টে গ নাম্বার কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করি। এখানে বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী জনাব রাকিব প্রতিবার কি পরিমাণ অর্থ আস্থা ব্যাংকে পরিশোধ করবেন। তার মানে জনাব রাকিব প্রতিবারে, প্রত্যেকবারে, প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে, প্রতি মাসে, এই শব্দগুলো যখন ইউজ করি না, তখন আমরা কিন্তু মোটামুটি একটু গেস করতে পারি এটা হচ্ছে এনইউটির অঙ্ক। তার মানে আস্থা ব্যাংকে প্রতিবারে কি পরিমাণ কিস্তি পরিশোধ করবেন, যা টাকা পরিশোধ করবেন, ওটা আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা প্রথম প্রশ্নটা আইডেন্টিফাই করলাম গ নাম্বার। তাহলে এটা হচ্ছে আস্থা ব্যাংক, তাহলে এনইউটির পরিমাণটা আমাদেরকে বের করতে বলেছে। দেন এরপর বলা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জনাব রাকিবের ঋণের প্রতিটি কিস্তির সুদ ও আসলের পরিমাণ নির্ণয় করো। দেখেন, আমরা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তখন আমরা কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে একটা নির্দিষ্ট কিস্তি পরিশোধ করি। দেখেন, যত টাকাই কিস্তি পরিশোধ করি না কেন, ওই কিস্তির মধ্যে কিন্তু দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে আসলের পরিমাণ থাকে আর একটা হচ্ছে সুদের পরিমাণ থাকে। এখন আপনি যখন ওই কিস্তির মধ্যে কত টাকা আসল কত টাকা সুদ এটাকে আলাদাভাবে ডিটারমাইন করে দেখাবেন, ওটাকে বলা হয় ঋণ সূচি। তার মানে 4 নাম্বার কোয়েশ্চেনে ইনডিরেক্টলি আমাদেরকে ঋণ সূচি তৈরি করতে বলেছেন। সো আমরা ঋণ সূচি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা উদ্দীপকটা আইডেন্টিফাই করি। বলা হচ্ছে জনাব রাকিব একজন সরকারি কর্মচারী, তিনি দিনাজপুর শহরের সুইহারি এলাকায় 20 লক্ষ টাকা একটি জমি ক্রয় করতে ইচ্ছুক। তার মানে জনাব রাকিব সুইহারি এলাকায় 20 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করতে ইচ্ছুক। তাহলে কখন ক্রয় করতে ইচ্ছুক? এখন ক্রয় করতে ইচ্ছুক। তাহলে আমরা লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 20 লক্ষ টাকা। এখন বলতেছে তাই তিনি 10% সুদে বার্ষিক কিস্তিতে, দেখেন 10% সুদে, তাহলে আই ইকুয়ালটা হচ্ছে 10%। বলা হচ্ছে কেমন কিস্তিতে? বার্ষিক কিস্তিতে। তার মানে প্রতি বছর কিস্তি কয়টা? একটা। তাহলে বার্ষিক কিস্তিতে 4 বছরের জন্য আস্থা ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রস্তাব দেয়। তার মানে আস্থা ব্যাংকে বলতেছে ভাই আমাকে 20 লক্ষ টাকা দেন, আমি প্রতি বছর আপনাকে 10% সুদে একটা করে কিস্তি দিয়ে দিব, 4 বছরে পরিশোধ করে দিব। ঠিক আছে, তাহলে বলেন তো প্রতি বছর যদি কিস্তি একটা পরিশোধ করি, তাহলে কিস্তি বলতেই তো এনইউটি না। তাহলে প্রতি বছর যদি একটা করে কিস্তি পরিশোধ করি, তাহলে বলেন তো ব্যাংকে কি আমি প্রতিবার 4 বার করে সুদ দিব প্রতি বছর? না, কারণ আমি প্রতি বছরই কিস্তি দিচ্ছি কয়টা? একটা। তার মানে সুদ দিব কয়বার? একবার। আচ্ছা, সুদ একবার দিব মানে এম এর মান কত? 1। তাহলে এম এর মান 1 হলে 1 দ্বারা কোন সংখ্যাকে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এম এর মান 1 হলে লেখার প্রয়োজন নেই। দেন এরপর বলা হচ্ছে কয় বছরে পরিশোধ করবেন? 4 বছরে। তাহলে এন ইকুয়ালটা হচ্ছে 4। এরপরে কি বলা আছে দেখি, বলা হচ্ছে যাহার প্রথম কিস্তি পরবর্তী মাসে ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে। তার মানে এই ব্যাংক আমাকে ঋণটা দিবে কখন? পরবর্তী মাসে। ধরুন আমি পরবর্তী মাস হিসেবে ধরে নিলাম সাপোজ জানুয়ারির 1 তারিখ। ওকে, তাহলে ওই দিন ব্যাংক থেকে আমি ঋণ দিব। বলা হচ্ছে যেদিন ব্যাংক তোমাকে 1 তারিখ ঋণ দিবে না, সেদিন তুমি কি করে দিবা? যে প্রথম কিস্তিটা পরিশোধ করে দিবা। তাহলে দেখেন, আমি যে ঋণের কিস্তিটা পরিশোধ করতেছি কোন দিন? যেদিন আমি কিস্তি কি করতেছি? গ্রহণ করতেছি। তাহলে কিস্তি গ্রহণের শুরুর দিন যেহেতু আমি পরিশোধ করে দিচ্ছি, তাহলে যে বৃত্তির অর্থ শুরুতে কি হয়? পরিশোধিত হয়, তখন তাকে আমরা কি বৃত্তি বলি? অগ্রিম বৃত্তি। ওকে, তার মানে এটার অর্থটা আমি আরেকটু করে ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কোনো আস্থা ব্যাংকে গিয়ে বলতেছি ভাই আমার ঋণের দরকার। এখন ঋণের দরকার বললে কি আজকে দিয়ে দিবে? না, ঋণের জন্য অ্যাপ্লিকেশন করার পরে ঋণটা মঞ্জুর করলো, বলতেছে ভাই জানুয়ারি 1 তারিখ আসেন, আপনাকে ঋণ দিয়ে দিব। এবং ব্যাংক শর্ত দিচ্ছে যেদিন আপনার হাতে ঋণ দিব ওই দিন আপনি ওই ঋণের কিস্তি বা প্রত্যেক বছরে যে টাকা দিবেন ওই টাকাটা ঠিক ওই দিনেই আমাকে দিয়ে ফেলতে হবে। তাহলে দেখেন, আমি ওর কাছ থেকে টাকা ধার নিচ্ছি, কিন্তু ও যে আমার কাছ থেকে কিস্তি নিচ্ছে, এটা কি অর্থের লেনদেনের শুরুতে নিয়ে নিচ্ছে? নিয়ে নিচ্ছে। যেহেতু কিস্তিটা শুরুতেই নিয়ে নিচ্ছে, তখন তাকে আমরা বলতে পারি অগ্রিম বৃত্তি, অর্থাৎ যে বৃত্তির অর্থ শুরুতে লেনদেন হয়। তাহলে আমরা এই যে অ্যানুইটি যেটা পরিশোধ করব, এটা হচ্ছে কেমন অ্যানুইটি? অ্যাডভান্স অ্যানুইটি।
ওকে, সো দেন এরপরে আমাদের আর কোনো ইনফরমেশন দেওয়া আছে নাই, তাহলে ইনফরমেশন যেহেতু দেওয়া নাই বাদ দিলাম। দেন আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করা শুরু করি। এখন দেখেন এখানে আমাকে কি বের করতে হবে, এখানে আমাকে কিস্তির পরিমাণ বের করতে হবে। দেখেন এখন কিস্তির পরিমাণ বের করার জন্য কি সরাসরি প্রেজেন্ট ভ্যালু সূত্র ইউজ করতে পারবো না, আমাকে সূত্র ইউজ করতে হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অ্যাডভান্সের সূত্র। ওকে, তাহলে আমরা লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অ্যাডভান্স ইকুয়াল টু এ ইন্টু 1 minus 1 plus I to the power by n divided by I। যেহেতু অগ্রিম বৃত্তি বলেছেন সেহেতু সূত্রের শেষে 1 plus I কে আমরা কি করব, গুণ করব। ওকে, তাহলে দেখেন এখানে কিস্তি পরিশোধ করবে কি বার্ষিক ভিত্তিতে প্রতি বছর একটা করে। আচ্ছা, আমি যদি প্রতি বছর একটা করে কিস্তি পরিশোধ করি, আমি কি ব্যাংকে প্রতি বছর 2 বার করে সুদ প্রদান করব? না, আমি কিস্তি দিচ্ছি একবার, সুদও দিব কয়বার? একবার। ওকে, তাহলে একবার যদি সুদ দিই তাহলে সুদের চক্রটা বছরে ঘুরবে কয়বার? একবার। তাহলে এম এর মান হচ্ছে 1, তাহলে 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ বা ভাগ করলে মান পরিবর্তন হয় না, সেজন্য এম এর মান 1 থাকলেও যা, না থাকলেও তা। তাহলে এম দ্বারা আই কে ভাগ, এম কে গুণ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা মান বসাবো, কোয়েশ্চেন সলিউশন করব। সো আমরা মানগুলো বসাই। যেহেতু আমাকে অ্যানুইটির পরিমাণটা বের করতে হবে, সেহেতু এই অ্যানুইটিটা হচ্ছে কিন্তু অ্যাডভান্স অ্যানুইটি। ওকে, অ্যানুইটির মান যেহেতু বের করব, সেহেতু আমাকে এখান থেকে প্রশ্নটা সলিউশন করা শুরু করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দিয়ে আছে কত? 20 লাখ। তাহলে 20 লাখ ইন্টু, সরি এর মান যেহেতু দেওয়া নাই রেখে দিলাম, ইন্টু এটার মানটা বসাই 1 minus 1 plus I এর মান কত দিয়ে আছে? 10%, তাহলে 0.1 to the power divided to the power by n, n এর মান হচ্ছে 4, তাহলে 4 divided by 0.1, 1 plus I 0.1। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব 20 লাখ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু এইটা যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 1 minus 1 divided by 1 plus 0.1 to the power by 4 divided by 0.1 into 1 plus 0.1, এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা যে মানটা পাবো এটা হচ্ছে 3.48685, এই মানটা আমরা পাবো। ঠিক আছে, এখন দেখেন এই মানটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে এটা কি হয়ে যাবে? পাক অবস্থায় হয়ে যাবে। তাহলে 20 লাখ 3.48685 ইকুয়াল টু অ্যানুইটি অ্যাডভান্স। ওকে, তাহলে আমরা অ্যানুইটি অ্যাডভান্স অর্থাৎ এই জিনিসটা যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা মান পাবো 5,73,584, 5,73,584। ওকে, তাহলে দেখেন জনাব রাকিব 20 লক্ষ টাকা যদি আস্থা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, সেক্ষেত্রে 4 বছরে প্রত্যেক বছর একটি কিস্তিতে তাকে 5,73,584 টাকা করে কি করতে হবে? পে করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ। দেন এরপরের কোয়েশ্চেন আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জনাব রাকিবের ঋণের প্রতিটি কিস্তির সুদ ও আসলের পরিমাণ নির্ণয় করে। দেখেন আমাদের কিস্তির পরিমাণ আসছে 5,73,584, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা কিস্তির পরিমাণ হচ্ছে 5,73,584 টাকা। আচ্ছা, এই টাকাটা আমরা কিস্তি হিসাবে পরিশোধ করবো। আচ্ছা, আমরা যদি একদম সিম্পল ভাবে চিন্তা করি, আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি কত? 20 লক্ষ, তাহলে কয়টা কিস্তিতে পরিশোধ করব? 4টা, তাহলে 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকবার তো আমার পরিশোধ করার কথা ছিল কত টাকা? 5 লক্ষ টাকা, কিন্তু আমি দিচ্ছি কত? 5,73,584 টাকা করে। তার মানে এই টাকার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আসল আছে, আরটা হচ্ছে সুদ আছে। এখন এই টাকার মধ্যে কত টাকা আসল আছে আর কত টাকা সুদ আছে এটা কি আমরা জানি না। সো এইটাকে আলাদাভাবে ডিটারমাইন করে দেখানোর নাম হচ্ছে ঋণ পরিশোধ সূচি। সো এই প্রশ্নে ইনডিরেক্টলি কিন্তু আমাদেরকে ঋণ পরিশোধ সূচি তৈরি করতে বলেছেন। সো আমরা একটা ঋণ পরিশোধ সূচি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা ঋণ পরিশোধ সূচি তৈরি করি। তাহলে প্রথমে আমরা কি করব? একটা বার নিব,
বার নিলাম। ফার্স্ট হচ্ছে বছর, প্রথমে হচ্ছে কি বছর। ওকে, আচ্ছা প্রথমে আমরা ঋণ নিই নাকি কিস্তি পরিশোধ করি? প্রথমে হচ্ছে আমরা ঋণ নিই, ঋণের প্রাথমিক পরিমাণ, এটা হচ্ছে ঋণের প্রাথমিক পরিমাণ বা প্রারম্ভিক পরিমাণ। ঠিক আছে, প্রাথমিক পরিমাণ বা প্রারম্ভিক পরিমাণ, যদি আমরা লিখতে পারি প্রারম্ভিক পরিমাণ, এটা লিখলে সুন্দর বেশি হয়। তাহলে প্রারম্ভিক পরিমাণ। ওকে, আচ্ছা ঋণ নিলাম, এরপর আমরা কি দিই? কিস্তি পরিশোধ করি। তাহলে এটা হচ্ছে কিস্তি, কিস্তি পরিশোধ করি। এখন এই কিস্তির মধ্যে আমরা তো অলরেডি দেখিয়েছি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে সুদ। তাহলে আসল এবং সুদকে কিভাবে দেখাবো? আলাদা করে দেখাবো। তাহলে আমি আসলকে আলাদা করে দেখলাম, আসলকে আলাদা করে দেখালাম, সরি লাইন বাঁকা হয়ে যাচ্ছে, আসলকে আলাদা করে দেখালাম, সুদকে আলাদা করে দেখালাম। তাহলে এটা হচ্ছে আসলকে আলাদা করে দেখানো, এটা হচ্ছে সুদকে আলাদা করে দেখালাম। এখন দেখেন সুদ হচ্ছে কত পার্সেন্ট? 10%। ওকে, এখন এটা খালি রাখলাম। ঠিক আছে, এটা আমরা করতেছি ঋণ পরিশোধ সূচি। ওকে, এখন আমরা একটা বিষয় খেয়াল করি। আমরা ফার্স্ট ওয়ান হচ্ছে ঋণ নিলাম। কত টাকা ঋণ নিয়েছি? 20 লক্ষ টাকা। তাহলে আমরা লিখতে পারি ঋণের পরিমাণ হচ্ছে 20 লক্ষ টাকা। ঠিক আছে, এখন 20 লক্ষ টাকা ঋণ নিলেন, আপনি প্রথম কিস্তি কত পরিশোধ করবেন? 5,73,584। প্রত্যেক বছর 5,73,584 টাকা করে কিস্তি, 5,73,584। এখন এই 5,73,584 টাকা কিস্তিটা আপনি কখন পরিশোধ করবেন? দেখেন আমাদেরকে কিন্তু সরাসরি বলা ছিল আমরা কখন পরিশোধ করব। বলা হচ্ছে যাহার প্রথম কিস্তি পরবর্তী মাসের ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে। তার মানে যেদিন ঋণ গ্রহণ করেছি ঠিক ওই দিনেই আমাকে 5,73,584 টাকা কি পরিশোধ করতে হচ্ছে? ঋণ এর কিস্তি পরিশোধ করতে হচ্ছে। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন তো, আমি আস্থা ব্যাংক থেকে 20 লক্ষ টাকা ঋণ নিলাম এবং যেদিনে ঋণটা রিসিভ করতেছি ওই দিনেই 5,73,584 টাকা আমার কাছ থেকে কি নিয়ে ফেলছে? কিস্তি নিয়ে ফেলছে। তাহলে এখন বলেন তো কিস্তিটা যে আমি পরিশোধ করেছি এটাকে 1 বছর পরে গিয়ে পরিশোধ করেছি নাকি যেদিন ঋণ গ্রহণ করতেছি ওই দিনে? যেদিন ঋণ গ্রহণ করতেছি ওই দিনে। তাহলে আমি কিস্তিটা যে পরিশোধ করেছি আফটার 1 ইয়ার্স নাকি জিরোতে? বর্তমানে পরিশোধ করেছি জিরো। তাহলে আমি 0 বছরে এটা পরিশোধ করছি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি কি ঋণ নিয়েছি 20 লক্ষ টাকা, তাহলে যেদিন ঋণ নিয়েছি ওই দিনে যে 5,73,584 টাকা কিস্তি দিয়ে দিলাম, তাহলে বলেন তো ওই আস্থা ব্যাংকের ঋণটাকে আমি এখনো ইউজ করেছি? করি নাই। তাহলে আমি যদি এখন ইউজ না করি তাহলে এই ঋণের উপর সুদ দেওয়ার কোন সিস্টেম কি আছে? না, কারণ আস্থা ব্যাংকের টাকাটা তো আমি এখনো ইউজই করি নাই। তাহলে আমি ইউজ যদি না করি তাহলে কেনই বা শুধু শুধু আমি ঋণের উপর সুদ দিব? তাহলে এটা যেহেতু প্রথম তারিখেই পরিশোধ করে দিয়েছি, তাহলে এই টাকা যা দিয়েছি আমি সব কিস্তির পুরো টাকাটা কি হিসেবে দিলাম? আসল হিসেবে দিলাম, কারণ আমি 1 টাকাও সুদ দিব না। তাহলে আমি যেহেতু এই টাকাটা এখনো ইউজ করি নাই, তাহলে এটার উপর আমি এখন কোনো সুদ দিব না, সুদ হচ্ছে 0। তাহলে দেখেন কিস্তি দিয়েছি কত? 5,73,584। তার মধ্যে সুদের পরিমাণ যদি 0 হয় তাহলে সবগুলো টাকা কি হিসেবে দিলাম? আসল হিসেবে দিলাম। তাহলে আমরা আসলে জায়গায় লিখতে পারি 5,73,584। ওকে, তাহলে একটা বিষয় আমাকে লক্ষ্য করে বলবেন। দেখেন একটা বিষয়, আমি বছরের শুরুতে ঋণ নিয়েছি 20 লক্ষ টাকা এবং এই বছর আমি আসল পরিশোধ করে দিয়েছি। যা ঋণ নিয়েছি ওখান থেকে 5,73,584 টাকা পরিশোধ করে দিয়েছি। তাহলে আস্থা ব্যাংকে আমার কাছে বছরের শেষের দিন, একদম শেষ দিন গিয়ে 20 লক্ষ টাকা পাবে? না, পাবে না। কারণ আমি 20 লক্ষ টাকা থেকে আস্থা ব্যাংকে 5,73,584 টাকা কি করে দিয়েছি? পরিশোধ করে দিয়েছি। তাহলে বছরের শেষ দিন আস্থা ব্যাংক আমার কাছে পাবে 14,26,416 টাকা। ঠিক আছে, এটা কোন দিন পাবে? বছরের শেষ দিন। সেই জন্য আমরা বলতে পারি ঋণের সমাপনী মূল্য, ঋণের সমাপনী মূল্য। ঠিক আছে, এরপরে দেখেন তারপরের বছর। আচ্ছা, তারপরের বছর 0 থেকে শুরু করলাম, এখন তার বছর 1 বছর ফিল আপ হয়েছে, 1 বছর শুরু করে। এখন 1 বছর পরের দিন যখন ব্যবসা আবার শুরু করেছি, ঠিক কিস্তিটা কি বছরের শুরুতে নিয়ে ফেলছে না? শুরুতে নিয়ে ফেলছে। ঠিক আছে, এখন দেখেন এই বছরটা আমরা শুরু করলাম কত টাকা দিয়ে? 14,26,416। আসলে বিষয়টা হচ্ছে এরকম,
20 লক্ষ টাকা থেকে প্রথম দিন তো সে 5,73,584 টাকা নিয়ে ফেলেছে, তাহলে সারা বছর আমি আমার ব্যবসায় আসলে খাটাইছি কত টাকা? 14,26,416 টাকা। আচ্ছা বলেন তো, এই 14,26,416 টাকা আমি সারা বছর খাটাইছি এবং কিস্তিও পরিশোধ করতেছি কত? 5,73,584 টাকা। এখন একটা বিষয় খেয়াল করে বলেন তো, এই যে 14,26,416 টাকা যে সারা বছর ব্যবসায় খাটাইছি, তাহলে এই টাকার উপর আস্থা ব্যাংক আমার কাছ থেকে সুদ নিবে কি নিবে না? অবভিয়াসলি নিবে। তাহলে কত পার্সেন্ট সুদ নিবে? 10%। তাহলে 14,26,416 টাকা 10% কত? তাহলে সুদ নিচ্ছে 1,42,642 টাকা। 1,42,642 টাকা আমার কাছ থেকে সুদ নিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এই বছর অর্থাৎ আগামী বছর শুরুতে আমরা কিস্তি দিয়েছি 5,73,584। এটার মধ্যে ব্যাংক আমার কাছে কি সুদ বাবদ নিচ্ছে কত? 1,42,642 টাকা। তাহলে প্রকৃতপক্ষে এই কিস্তির মধ্যে আমি আসল পরিশোধ করতেছি কতটুকু? আমি যা কিস্তি দিয়েছি ওখান থেকে সুদটা মাইনাস করে দিব, তাহলে বাকি যেটা বেশি দিচ্ছি ওইটাই হচ্ছে কি পরিশোধ করতেছি? আসল পরিশোধ করতেছি। তাহলে আমরা লিখতে পারি 5,73,584 মাইনাস 1,42,642। তাহলে আমি আসল পরিশোধ করতে 4,30,942 টাকা। ওকে, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন, বছরের শুরুতে সে আস্থা ব্যাংক আমার কাছে পেত 14,26,416 টাকা, তার মধ্যে আমি আসল পরিশোধ করে দিয়েছি এবছর 4,30,942 টাকা। তাহলে বছর শেষে কি সে আমার কাছে 14,26,416 টাকা পাচ্ছে না। তাহলে আমার কাছে পাচ্ছে কত? 14,26,416। এখান থেকে আমি এবছর দিয়ে দিয়েছি 4,30,942 টাকা। তাহলে বছর শেষে আমার কাছে পাচ্ছে 9,95,474 টাকা। তাহলে দ্বিতীয় বছর 9,95,474 টাকা। তাহলে দেখেন এই টাকাটা কিন্তু আমি পুরো বছরে কিন্তু কি করেছি? খাটিয়েছি। তাহলে এটার উপর আবার আমি তারপর বছর কিস্তিও পরিশোধ করেছি। ঠিক আছে, এখন দেখেন এইটা যখন খাটিয়েছি, তাহলে এই টাকার উপর কি ব্যাংক আমার কাছ থেকে 10% সুদ নিবে না? অবভিয়াসলি নিবে। তাহলে ইন্টু 10% ইন্টারেস্ট, তাহলে 99,547 টাকা। 99,547 টাকা আমার কাছে সুদ নিবে। তাহলে দেখেন আমি 5,73,584 টাকা কিস্তি দিয়েছি, তার মধ্যে 99,547 টাকা হচ্ছে কি দিলাম? সুদ হিসাবে দিলাম। তাহলে বাকিগুলা কি হিসেবে দিলাম? আসল। তাহলে 5,73,584 মাইনাস 99,547 বাদ দিলে তাহলে আসল পরিশোধ করেছি কত? 4,74,037 টাকা। এটা আসল হিসাবে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন বছরের শুরুতে আমার কাছে পাইতো 9,95,474 টাকা, তার মধ্যে আমি আসল দিয়ে দিলাম কত? 4,74,037 টাকা। তাহলে আমার কাছে কি বছরের শেষে 9,95,474 টাকা পাচ্ছি না? তাহলে আমার কাছে পাচ্ছে কত? 9,95,474। এখান থেকে আমরা কত টাকা বাদ দিয়ে দিব? 4,74,037 টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আর আসে 5,21,000, 5,21,437। তাহলে এই টাকাটা বছর শেষে আমার কাছে পাচ্ছে। ওকে, এখন দেখেন তাহলে তৃতীয় বছর এসে আমার কাছে ব্যাংক পাচ্ছে 5,21,437 টাকা, কিন্তু আমি শেষ বছরে এসে ব্যাংকে কিস্তি পরিশোধ করেছি কত টাকা? দেখেন শেষের বছর এখানে এসে আমরা কোনো অবস্থাতে কি করব না, কোনো অবস্থাতে এই টাকার উপর সুদের পার্সেন্টেজ অ্যাপ্লাই করব না। একটা লজিক দিয়ে বুঝেন, আমি ব্যাংক আমার কাছে পাচ্ছে চতুর্থ বছর অর্থাৎ শেষ কিস্তিতে আমার কাছে পাচ্ছে 5,21,437 টাকা। ওকে, কিন্তু আমি ব্যাংকে কিস্তি দিয়েছি কত? 5,73,584 টাকা। তাহলে বলেন তো আমার কাছে যা পাচ্ছে তার চাইতে কি বেশি পরিশোধ করি নাই? করেছি। কত বেশি পরিশোধ করেছি আমরা একটু দেখি। তাহলে ব্যাংক আমার কাছে পাচ্ছে হচ্ছে 5,21,437 টাকা, কিন্তু আমি পরিশোধ করেছি 5,73,584 টাকা। তাহলে আমি বেশি পরিশোধ করেছি 52,147 টাকা। আচ্ছা 52,147 টাকা বেশি কি হিসেবে দিলাম?
মনে রাখবেন বেশি যেটা দিয়েছে অবশ্যই এটা সুদ হিসেবে দিয়েছে, কারণ ব্যাংক তো আসল আমার কাছে পাচ্ছে 5,21,437, কিন্তু আমি কিস্তি হিসেবে পরিশোধ করলাম 5,73,584, তাহলে বেশি দিলাম 52,147। এই যে বেশি যেটা দিয়েছে আসল হচ্ছে সেটাই হচ্ছে আমার জন্য কি সুদ। তাহলে আমি সুদ হিসেবে বসে দিতে পারি 52,147, 52,147। তাহলে দেখেন যা পাইতো তার সাথে আমি তাকে দিয়ে দিয়েছি কত 5,73,584, এবং এখান থেকে 52,147 টাকা সুদ। তাহলে এই টাকাটা আমি কি হিসাবে দিলাম? আসল হিসেবে দিলাম। তাহলে আসল পরিশোধ করেছি 5,21,437। তাহলে দেখেন বছরের শুরুতে আমার কাছে পাইতো 5,21,437, আমি আসলও পরিশোধ করে দিয়েছি 5,21,437। তাহলে বছর শেষে কি আমার কাছে কোনো অর্থ পাচ্ছে না? জিরো। ওকে, তাহলে শেষ বছর এসে আমরা একটা কাজ করব। এই কাজটা হচ্ছে আমরা কখনো আসলের উপর সুদের পার্সেন্টেজ অ্যাপ্লাই করে সুদের পরিমাণ বের করব না। তাহলে সুদের পরিমাণ আমরা কিভাবে বের করব? ব্যাংক আমার কাছে যা পাচ্ছে আর আমি যা কিস্তি দিয়েছি, তারা আমার কাছে পাচ্ছে 5,21,437, কিন্তু আমি কিস্তি দিয়েছি 5,73,584, তার মানে যা পাচ্ছে তার থেকে বেশি। তাহলে কত টাকা বেশি দিয়েছি? 52,147 টাকা। তার মানে এটা থেকে এটা মাইনাস করলে বা এটা থেকে এটা মাইনাস করলে যেটা বের হবে, তাহলে ওইটা বেশি দিচ্ছি। তাহলে বেশি যে এটা দিচ্ছি ওইটা হচ্ছে কি হিসেবে দিচ্ছি? সুদ হিসাবে দিচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের ঋণ পরিশোধ সূচি। সো আমাদেরকে প্রশ্নে বলেছে সুদ এবং আসলের পরিমাণ আলাদা করে দেখানোর জন্য। দেখেন আমরা আসলের পরিমাণ আলাদা করে দেখালাম, সুদের পরিমাণ আলাদা করে দেখালাম। সো এটার নামই হচ্ছে ঋণ পরিশোধ সূচি। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা। সালামু আলাইকুম।